বিসমিল্লাহির রহমানির রহিম। ডোজ এন্ড পোটেন্সির নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সকল স্যার ও ম্যামদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। সঞ্চালনায় আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছি আমি এসকে পিঙ্কি। আজ 21শে জুলাই 2026 রোজ মঙ্গলবার। আজকের আলোচ্য বিষয় রেমেডি বোরাক। দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হোমিওপ্যাথিক অনুরাগী চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ সকলকেই জানাই অভিনন্দন। ক্লাসটির শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। আজকে আমাদের ক্লাসটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ডাক্তার মেহেদী হাসান স্যার। স্যার যদি প্রস্তুত থাকেন আপনাকে আমি বিনীত অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم. অসংখ্য ধন্যবাদ ডাক্তার মেহেদী হাসান স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার কৃপায় মিলিত হয়েছে আমরা আরো একটি নতুন ক্লাসে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য ও গৌরবময় অধ্যায়ের নাম হলো হোমিওপ্যাথি। এই মহান প্যাথিকে বুকে ধারণ করে আমরা একত্রিত হয়েছি কিছু শিখতে। সম্মানিত উপস্থিতি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মোবাইল ফোনের অডিও ভিডিও অপশনটি অনাকাঙ্ক্ষিত ভাবে যেন অন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে ক্লাসে যিনি আলোচনা করবেন তিনি আমাদের সকলের সুপরিচিত স্যার হ্যানিম্যানের উত্তরসূরি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম তানভীর। স্যার যদি প্রস্তুত থাকেন আপনি আপনার মূল্যবান আলোচনা শুরু করতে পারেন। আপনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য আমি আপনাকে বিনত অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের ডোজ এন্ড পোটেন্সির আলোচ্য বিষয়বস্তুর সম্মানিত উপস্থাপক জনাব ডাক্তার এসকে পিঙ্কিকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনা যারা শুনতে আগ্রহ প্রকাশ করে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এখানে অনেক বিজ্ঞ আলোচক রয়েছেন, ডক্টর রাতুল মাহমুদ সজল স্যার এবং হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম আফজাল ভাইও ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি দেখেছি। তো বিজ্ঞ হোমিওপ্যাথদের উপস্থিতিতে আমার আলোচনাটা একটা দুঃসাধ্য ব্যাপার।
তবে অবশ্যই আশা করব এটা আমার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা হবে এবং আমার ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছুটা উপস্থাপন করে কিছুটা উপকার করতে পারবো আশা করছি। তো ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব বেশি ফর্মালি আলোচনা করব না, আমি যেভাবে সাধারণত কথা বলে থাকি ঠিক সেভাবে কথা বলবো। আজকের রেমেডিটি রয়েছে হচ্ছে বোরাক্স, যেটি আমাদের হোমিওপ্যাথির আবিষ্কারক জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব যিনি স্যার স্যামুয়েল হেনিম্যান, ওনার জীবদ্দশায় 1835 সালে ওনার সহকারী প্রবার ডক্টর স্ট্রেটারকে সঙ্গে নিয়ে প্রথম করেন এবং তিনি তার ক্রনিক ডিজিজ গ্রন্থে 417টি অনন্য লক্ষণ প্রকাশ করেন। পরবর্তীতে এটি 1845 থেকে 1857 সালে প্রুভিং এর মাধ্যমে আরো অনেক লক্ষণ সমষ্টি সমৃদ্ধ হয়েছে। তো আমরা এত বিশাল লক্ষণ সমষ্টি আলোচনা করতে গেলে বিশাল সময়ের ব্যাপার। তো আমরা আমাদের প্রাথমিক এবং আমাদের চেম্বারে যে অভিজ্ঞতা রয়েছে সেটির আলোকে আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে। এই 417টি ক্রনিক ডিজিজে লিপিবদ্ধ যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা যদি প্রধান প্রাপ্তি হিসেবে ধরে নিই, সেগুলোর মধ্যে একটি হচ্ছে গ্রেট সেন্সিটিভিটি টু নয়েজ, তারপর দ্বিতীয়টি রয়েছে গ্রেট ফেয়ার ফ্রম ডাউনওয়ার্ড মোশন, তারপর রয়েছে এফথাস আলসারেশন, ইজিলি স্টার্টলড। তো আমরা এই যে ছোট্ট করে যে আলোচনাটি করছি শুরুতে, সেটিকে আমরা বিশদভাবে আলোচনা করব। সেই আলোচনাটি এমন হবে, এখানে যারা উপস্থিত রয়েছেন জাস্ট আপনারা ইমাজিন করেন আপনারা আপনাদের চেম্বারে রয়েছেন এবং চেম্বারে দুজন পেশেন্ট আপনাদের চেম্বারে এসেছেন। দুজন পেশেন্টের মধ্যে একজন হয়েছে একটি শিশু এবং আরেকজন রয়েছেন সেই শিশুটির মা, তিনিও একটি পেশেন্ট। যখন আপনার চেম্বারে পেশেন্ট এসেছেন, আপনি দেখলেন আপনার চেম্বারের সামনে পেশেন্ট তার সন্তানকে নিয়ে বসেছেন। তো এসে আপনি অবজারভেশন করা শুরু করলেন, জিজ্ঞেস করা শুরু করলেন শিশু রোগীটির মায়ের যে বাস্য, আপনারা জাস্ট একটু থিঙ্ক করেন, ফিল করার চেষ্টা করেন। আমি আশা করছি এটা থেকে অনেক কিছু যারা একেবারে নবীন চিকিৎসক রয়েছেন তাদের কিছুটা উপকার হতে পারে। তো এসে আপনাকে বলছে, ডাক্তার সাহেব আমি আপনার কাছে চিকিৎসা নিতে এসেছি আমার সন্তানের জন্য এবং আমার জন্য। প্রথমে আমি আমার সন্তানের চিকিৎসা নিতে চাই। তো আমি একটি চিকিৎসক হিসেবে তার কাছ থেকে জানতে চাইলাম, ঠিক আছে বলুন কি আপনার সন্তানের কি সমস্যা। তখন উনি এক একে লক্ষণগুলো বলা শুরু করলেন। প্রথমে যে লক্ষণগুলো তিনি বলতে শুরু করলেন, জনাব আমার শিশু মুখে বেশ কিছুদিন যাবত আমরা ক্ষতকর ঘা দেখতে পাচ্ছি, সেটি বেশ কিছুদিন হয়ে গেছে। তার পাশাপাশি যখন তাকে স্তন্যপান করাতে চাই, করানোর সময় সম্মানিত উপস্থিতি, ডক্টরগণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মোবাইল ফোনের অডিও ভিডিও অপশনটি অনাকাঙ্ক্ষিতভাবে যেন অন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। আপনারা অডিও ভিডিও অপশনটি অন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। জি ধন্যবাদ। একটু আমাদের ক্লাসের ভেতরে অনেকগুলি অডিও ভিডিও অপশন ওপেন আছে, প্লিজ আপনারা একটু বন্ধ করুন, না হলে স্যার ক্লাসটা করতে পারতেছে না। আমরা কি শুরু করতে পারি? সবাই অডিও ভিডিও অফ করেন। জি স্যার, আপনি ক্লাসটা শুরু করতে পারেন। ধন্যবাদ। তো উনি বলছিলেন যে আমার শিশুর মুখে ক্ষতকর ঘা রয়েছে, যখনই আমি তাকে স্তন্যপান করানোর চেষ্টা করছি
দেখতে পাচ্ছি তার মুখ থেকে রক্তপাত হচ্ছে, সে ঘা থেকে রক্তপাত হচ্ছে এবং সে স্তন্যপান করতে পারছে না, পাশাপাশি তার সে প্রচন্ড কান্নাকাটি করছে। আমি খেয়াল করে দেখলাম, এটি হচ্ছে বাচ্চার মায়ের কথা, উনি বলছেন যে আমি খেয়াল করে দেখলাম আমার শিশুটি যে কোনো সময় যে কোনো শব্দ, প্রথমবারই কোনো শব্দ হচ্ছে তখন আমার শিশুটি ভয়ে চমকে উঠছে। আমরা রোগীর মায়ের কাছ থেকে প্রাথমিক অবস্থায় এই কথাগুলো শুনতে পেলাম। এখানে দেখেন শুরুতে আমরা যে কথাটা পেলাম বা যে লক্ষণটা আমরা পেলাম ওনার কাছ থেকে, আমার শিশুর মুখে ক্ষতকর ঘা। আপনি যখন একটি রোগীকে ক্ষতকর ঘা অবজারভেশন করতে যাবেন, বোরাক্সের রোগীকে, তখন তার জিহ্বাটুকু দেখতে পাবেন যে ঠিক মাঝখানে তার হচ্ছে সাদা প্রলেপ যুক্ত, অনেকটা আমরা যদি কম্পেয়ার করতে চাই সেটি মার্কসলের সাথে, মার্কসলের কাছাকাছি, কিন্তু সেটা অনেকটা ব্রায়োনিয়ার মতো শুষ্ক হয়ে থাকে এবং ঠিক তার জিহ্বার চারপাশে লালচে বর্ণ রয়েছে। তারপর আমরা এটি ডায়ালিসিস করলাম, এটি খেয়াল করলাম, তার এই জিনিসটি খুঁজে পেলাম। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তাকে যখন স্তন্যপান করানো হচ্ছে তখনই সে কান্নাকাটি করছে। কারণ হচ্ছে স্তন্যপান করানোর ক্ষেত্রে কান্নাকাটি করার কারণ হচ্ছে তার ক্ষত ঘাটি অ্যাবসেস আলসারেশন যেটি, সেটি ব্যথাযুক্ত থাকে, সেজন্য রক্তপাত হচ্ছে এবং সে স্তন্যপান করতে পারছে না এবং তার সাথে সে কান্নাকাটি করছে এবং মুখ ফিরিয়ে নিচ্ছে। এখানে স্তন্যপান করতে না পারার এটা একটা কারণ থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা পরবর্তীতে আসব, যেহেতু বোরাক্স নিয়ে আজকের আলোচনা, আসবো মায়ের শিশুদের স্তন্য দুগ্নে অনেকটা বিষাক্ত হয়ে থাকে, সেই কথাগুলো তো আমরা নিয়ে আসবো। পরবর্তীতে ওনার কাছ থেকে যে কথাটি শুনলাম, শিশুটির অত্যন্ত শব্দভীতি রয়েছে, সে যে কোনো শব্দ হচ্ছে সেটিতে সে ভয় পাচ্ছে। এরপরে ওনার কাছ থেকে যে জিনিসটি শুনলাম যে তাকে যখনই আমি কুল থেকে নামিয়ে তার দোলনায় রাখতে চাচ্ছি অথবা তাকে শোয়াতে যাচ্ছি অথবা আমার কোথাও একটু নিচের দিকে নামিয়ে শুয়ে রাখতে চাচ্ছি, তখনই সে চমকে উঠছে এবং ভয়ে কান্নাকাটি করতেছে। তাহলে এখানে আমরা শুরুতে যে কথাগুলো প্রধান প্রাপ্তি যেটাকে বলেছিলাম সেই কথাগুলোকে নিয়ে আসলাম। কি আসলো আমরা একটু রিমাইন্ড যদি করি, গ্রেট সেন্সিটিভিটি টু নয়েজ। তাহলে প্রথমেই আসলো কি শব্দভীতি, যে কোনো শব্দ তারা অপ্রস্তুত, হঠাৎ করে আনএক্সপেক্টেড কোনো সাউন্ড যদি তাদের কানে চলে আসে, সেটা হতে পারে আপনার হাঁচির শব্দ, হতে পারে হচ্ছে যে কোন অ্যালার্মের শব্দ, ফোনের শব্দ, একটু দূরে কোথাও হর্নের শব্দ, সেই শব্দটিও প্রথম অবস্থায় যখন সে যখন শুনতে প্রস্তুত থাকে না, এরকম প্রাথমিক অবস্থায় প্রথম যে কোনো শব্দ যদি তার কানে চলে আসে তাহলে সেটা থেকে সে চমকে ওঠে এবং ভয় পায় এবং সে কান্না শুরু করে দিই। তাহলে আমরা পেলাম কি এখানে গ্রেট সেন্সিটিভিটি টু নয়েজ। তারপরে আমাদের আরেকটা লক্ষণ কি পেলাম, গ্রেট ফেয়ার ফ্রম ডাউনওয়ার্ড মোশন। এখানে পরবর্তীতে যে কথাটি বলা হয়েছে যে শিশুটিকে কোল থেকে নামিয়ে যখন তার দোলনায় নামাতে চাচ্ছি তখনই সে কান্নাকাটি করছে। অর্থাৎ এখানে বোরাক্সের একটি অন্যতম প্রধান লক্ষণ রয়েছে, সেটি হচ্ছে গ্রেট ফেয়ার ফ্রম ডাউনওয়ার্ড মোশন। তাহলে এই জিনিসটিও এখানে চলে আসলো। তারপরে যে জিনিসটি রয়েছে, প্রথমে উনি বলেছিলেন তার শিশুটির মুখে ক্ষতকর ঘা, অর্থাৎ অ্যাবসেস আলসারেশন, মুখের ভিতরে ঠোঁটে জিহ্বায় ঘা রয়েছে। তো এই ঘায়ের কথাও আমরা পেলাম। তারপরে যে জিনিসটি ইজিলি স্টার্টলড, এই বিষয়টাকে সে সহজেই যে কোনো বিষয়ে চমকে উঠে ভয় পায়। যেমন ধরেন হচ্ছে এটাকে যদি আমরা শুরুতেই বলেছিলাম যে এটাকে যদি বিশ্লেষণ করি এইভাবে যে হচ্ছে আপনার হাঁচির শব্দে, আপনার কাশির শব্দে অথবা আপনার ফোনে যে রিংটোনটা বাজছে প্রাথমিক অবস্থায়, সেই রিংটোনের শব্দটা শুনেও সে প্রথম অবস্থায় ভয় পেতে শুরু করেছে। তো এই অ্যানালাইসিস করার মাঝখানে রোগিনী তার সন্তানের বিষয়ে আরো একটি জিনিস আমাদের সাথে শেয়ার করলেন, আরো একটি লক্ষণ আমরা পেলাম। উনি বলছেন, ডাক্তার সাহেব আমরা বেশ কিছুদিন যাবত আরো একটি জিনিস লক্ষ্য করতে পারছি, সেটি হচ্ছে আমার সন্তান যখন মূত্রত্যাগ করতে চায় তখনই সে প্রচন্ড কান্নাকাটি করে। যখনই সে মূত্রত্যাগ করতে চায় তার পূর্বে প্রচন্ড কান্নাকাটি করে। আপনারা খেয়াল রাখবেন, এখানে আমি
প্রত্যেকটা জিনিস একটা রোগী আমাকে যেভাবে বলেছে ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আশা করি এই বোরাক্সটাকে এভাবে আপনারা ধারণ করলে কিছুটা উপকার আপনাদের হতে পারে। তো রোগী আবার বলছেন যে ডাক্তার সাহেব, আমি একটা জিনিস খেয়াল করলাম বেশ কিছুদিন যাবত, আমার সন্তান যখনই প্রস্রাব করতে যাচ্ছে, মূত্রত্যাগ করতে যাচ্ছে, তার পূর্বে সে খুব কান্নাকাটি করছে। সাধারণত এর কারণটি থাকে হচ্ছে মূত্রত্যাগের পূর্বে ব্যথা অনুভূত হওয়া, এবং আরো একটি জিনিস খেয়াল করে দেখলাম ওই রোগিনীর ভাষ্য, যে আরো একটি জিনিস খেয়াল করে দেখলাম যে তার প্রস্রাব অত্যন্ত গরম হয়ে থাকে। তাহলে আমরা এখানে যে লক্ষণগুলি প্রাথমিক অবস্থায় যে লক্ষণগুলি নিলাম শিশুটির জন্য, যে শিশুর মুখে ক্ষতকর ঘা রয়েছে, সে স্তন্যপান করার সময় তার ক্ষতকর ঘা থেকে রক্তপাত হচ্ছে এবং পাশাপাশি সে কান্নাকাটি করছে। সে অত্যন্ত শব্দভীতি রয়েছে তার মধ্যে, শব্দ, যে কোনো শব্দ, সাধারণ শব্দ শোনার সাথে সাথে প্রাথমিক অবস্থায় সে ভয় পায় এবং কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে যে জিনিসটি রয়েছে সেটি জানতে পারলাম, সেটি হচ্ছে কোল থেকে নিচে নামাতে গেলেই, অর্থাৎ গ্রেড ফেয়ার ফ্রম ডাউনওয়ার্ড মোশন অথবা ডিসেন্ডিং, গ্রেড ফেয়ার ফ্রম ডিসেন্ডিং। তো এই যে বিষয়টা আমরা জানলাম, পরবর্তী যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটি হচ্ছে তার প্রস্রাব করার পূর্বে, তার মূত্রত্যাগ করার পূর্বে তার কান্নাকাটি, এবং প্রস্রাবটি অত্যন্ত গরম হয়ে থাকে। এখানে একটা জিনিস খেয়াল করা যায়, যদি আমরা জানি যে বোরাক্সের একটি অন্যতম লক্ষণ রয়েছে একাঙ্গিক উষ্ণতা। একাঙ্গিক উষ্ণতা বলতে তার শরীরে যে কোনো একটি অঙ্গ হচ্ছে গরম হয়ে থাকে, সেটি হতে পারে মুখ, চোখ, কান অথবা পা, যে কোনো একটি অঙ্গ, অথবা সেটি হতে পারে একাঙ্গিক, যদি এভাবে ধারণা করা যায় সেটি তার প্রস্রাবও হতে পারে অত্যন্ত গরম। তাহলে এটির সাথে আমরা কি পেলাম? মোটামুটি আমরা একটা শিশুর রোগী চিত্র আজকে যখন আমার চেম্বারে চলে আসলো তখন এই রোগ লক্ষণগুলি আমরা জানলাম। এখন এই জানাকে কেন্দ্র করে এর ক্রিয়ার কথা ভাবলে, আমরা যদি ভাবি যে এই জানাকে কেন্দ্র করে আমরা যদি ভাবি যে বোরাক্স কেন আমরা বোরাক্স প্রয়োগ করতে পারি বা কি কারণে বোরাক্সকে প্রয়োগ করা যায়, প্রথমে আমাদের ক্রিয়ার কথা চিন্তা করতে হবে যে এর ক্রিয়া কোথায়। অবশ্যই ডেফিনেটলি আমরা একটা রোগের কারণ এবং এর ক্রিয়া কোথায় কিভাবে হতে পারে সেই জিনিসগুলো আমরা জানতে হবে। কেননা আজকের এই বোরাক্সকে যদি আমরা চিন্তা করি, এটি একটি সোনাই সোহাগা কথায় বলে থাকে। যারা এখানে যারা রয়েছেন অনেকেই স্বর্ণে যে থাকেন, গ্রামগঞ্জে আমরা সোহাগা এই শব্দটা জানি, যেটি হচ্ছে বোরাক্সের প্রচলিত একটি গ্রামগঞ্জের নাম। এই সোহাগা দিয়ে স্বর্ণকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ঠিক আমরা ঠিক সেভাবেই আজকে এই সোনাকে সোহাগা দিয়ে পরিষ্কার করব। আমাদের সন্তান শিশু এটি হচ্ছে আজকে সোনা, আর সেই সোনাকে সোহাগা দিয়ে পরিষ্কার করব প্রচলিত ধারায় নয়, আমরা হোমিওপ্যাথির রীতিনীতি পদ্ধতি এবং তার যেই নিয়ম নীতি গুলো রয়েছে সেই নিয়ম নীতি গুলোকে চিন্তা করে ডোজ এন্ড পটেন্সি কে ঠিক রেখে আমরা তার প্রেসক্রিপশন করার চেষ্টা করব। তো যে কথাটাই ছিলাম আমরা, যে এই জানাকে কেন্দ্র করে আপনি কেন বোরাক্স দিবেন, এই জানাকে কেন্দ্র করে যদি বোরাক্স দিতে চান তাহলে এর ক্রিয়ার কথা ভাবতে হবে। এর ক্রিয়ার কথা যদি আমরা ভাবতে চাই, প্রথমেই হচ্ছে স্নায়ুমণ্ডলের উপর প্রধান প্রভাব। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রোগ লক্ষণগুলি পেলাম সেই রোগ লক্ষণগুলির সাথে এর স্নায়ুমণ্ডলীর সাথে, এই রোগীর স্নায়ুমণ্ডলীর সাথে এর প্রধান প্রভাব। কারণ সাধারণত আমরা যখন একটা রোগীর আকস্মিক ভয়ের কারণ থাকি, তাহলে কারণ ধরে নিয়ে খোঁজ করতে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলোকে চিন্তা করি যে তার মস্তিষ্কের অস্বাভাবিক অবস্থা বা অস্বাভাবিক রক্ত সঞ্চালনের কারণে তার ভয় ভীতি বা স্নায়ুমণ্ডলীর ক্রিয়ার ব্যাঘাত ঘটে থাকে, যেটাকে আমরা সেরিব্রাল অ্যানিমিয়া বলে থাকি। তাহলে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে কোনটা, যে এই রোগীর ক্রিয়ার কোথায় রয়েছে, স্নায়ুমণ্ডলের মধ্যে। ক্রিয়া রয়েছে কোথায়, রয়েছে হচ্ছে তার মিউকাস মেমব্রেনের মধ্যে, ক্রিয়া রয়েছে তার পাকস্থলীতে, খাদ্য যন্ত্রাদির পথের গোলযোগের মধ্যে, গোলমালের মধ্যে, যেখানে অস্বাভাবিক উত্তেজনার কারণে বমন, উদ্রাময়, লালাস্রাব অথবা শূল ব্যথা এই ইত্যাদি লক্ষণগুলো থেকে থাকে। তো আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করার জন্য। আমরা রোগীর কাছ থেকে
রোগীর স্বজনের কাছ থেকে, মায়ের কাছ থেকে যে লক্ষণগুলো কিছুটা ক্রিয়া স্নায়ুমণ্ডলের রূপ পেলাম, সেই লক্ষণগুলো পরে কিভাবে প্রকাশ হয় বা কোন কোন কারণগুলো থাকে সেগুলো যদি চেষ্টা করি, অবশ্যই পাকস্থলী ও খাদ্য পথের যে কোমল আবরণের অস্বাভাবিক উত্তেজনা তৈরি হয় সেগুলো যদি জানি এবং তার প্রধান স্নায়বিক লক্ষণগুলো যদি প্রকাশ পাই, তাহলে সেই জিনিসগুলো আমরা যদি পাই, তাহলে আমরা এই বোরাক্স প্রয়োগ করাটা আমাদের জন্য অনেকটা সহজ হবে। তো এই স্নায়বিক লক্ষণগুলোর মধ্যে একদম সর্বপ্রথম আমাদেরকে মানসিক লক্ষণের মধ্যে স্নায়বিক উত্তেজনার কারণে যে লক্ষণগুলো আসে সেটি আমরা খুব সহজেই যদি মনে রাখি বা চিন্তা করি, তাহলে নিম্ন গতিতে সঞ্চালন, যেটাকে আমরা শুরুতেই বলেছিলাম যে গ্রেড ফেয়ার ফ্রম ডাউনওয়ার্ড, তাহলে নিম্ন গতিতে সঞ্চালন, নিচের দিকে নামতে গেলে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে গেলে, অথবা বা শিশুটিকে কোল থেকে তার বিছানায় নামাতে গেলে, অথবা শিশুটিকে তার দোলনায় শোয়াতে গেলে যে তার স্নায়বিক উত্তেজনা প্রদর্শিত হয়ে থাকে, সেখান থেকে সে যে তার মধ্যে যে ভয় ভীতি আসে, সেটি হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে। তার মুখে ঘা হোক, যাই হোক, হোয়াটএভার, যে কোনো রোগী থাকতে পারে। তো সেই লক্ষণগুলো স্নায়বিক উত্তেজনা বশত, স্নায়বিক যে ভয় ভীতি প্রদর্শিত হচ্ছে, তার মধ্যে যে উত্তেজনা চলে আসছে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কারণ এই স্নায়বিক উত্তেজনার কারণেই সে চমকে ওঠে, ভীত হয়, এবং ভীত হয়ে তার মায়ের কোলে একদম গুটিসুটি হয়ে শুয়ে থাকে, অথবা তার সে যদি এমন পরিস্থিতিতে শিশু হয়ে থাকে যে তার ধরার মতো সুযোগ থাকে, সে জড়িয়ে ধরে থাকে, মা হোক বা পাশাপাশি কাছাকাছি যে কোনো কিছু থাকতে পারে, সেই জিনিসগুলোকে সে জড়িয়ে ধরে। তো এক কথায় এটিকে নার্ভাস চাইল্ড বলা যায়, অথবা ভয় ধরা সে ছেলে বলা যায়, যেটি বিভিন্ন পুস্তকে এভাবে বলে রাখা হয়েছে। তো এখানে প্রথমত আমরা যে জিনিসটি এই লক্ষণে চিন্তা করে প্রথমত যে জিনিসটা নিব, সেটি হচ্ছে নিম্ন গতিতে সঞ্চালন এবং আকস্মিক শব্দ, হঠাৎ কোন শব্দ আসা, যে যে শব্দগুলো আনএক্সপেক্টেড, সে প্রস্তুত না ওইরকম শব্দ আসার কারণে তার মধ্যে ভয় প্রদর্শিত হওয়া, চমকে ওঠা, এই লক্ষণগুলো তার মধ্যে থাকতে পারে। তো আমরা এই শিশুটির জন্য এই লক্ষণগুলো নিতে পারি। অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, আমরা অনেক সময় শিশুকে স্টেথোস্কোপ দিয়ে তার বুকে চেক করার সময় ধরেন যে কোনো একটা শব্দ হইতে পারে, ওই সময় ফলো করলে দেখা যায় কি সে চমকে উঠছে, বা অন্য যে কোনো শব্দ হইতে পারে, কাছাকাছি যে কোনো শব্দ হইতে পারে, বা শিশুর মা হাঁচি দিল, কাশি দিল, এই বিষয়গুলো আপনাকে আমাকে অবশ্যই চেম্বারে রোগী দেখার সময় এই ব্যাপারগুলোকে আমাদেরকে খুব চলছে হবে খেয়াল রাখতে হবে, যেন কোথাও কোনোভাবেই এই ভুলগুলো না হইতে পারে, না হয়। কারণ এই ওষুধগুলোর সাথে, স্নায়বিক উত্তেজনার সাথে আমাদের অনেকগুলো ওষুধের ভ্রম হইতে পারে। এই ওষুধের ভ্রম কোনগুলোর সাথে হইতে পারে, যেমন রয়েছে ন্যাট্রাম কার্ব, ন্যাট্রাম গ্রুপের যে ওষুধগুলো রয়েছে, বেশ কয়েকটি ওষুধে স্নায়বিক উত্তেজনার সাথে ভ্রম হইতে পারে। লাইকোপোডিয়ামের সাথেও শব্দবিধিতে ভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমাদের জানার কমতি থাকে, তাহলে অবশ্যই এই ওষুধের সাথে ভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরা ভুল চিকিৎসা দিব, আর সেই ভুল চিকিৎসা থেকে রোগীর ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এবার আমরা হচ্ছে রোগীর শিশুর কথা, রোগিনীর কাছ থেকে, তার মায়ের কাছ থেকে তার শিশুর যে লক্ষণগুলো, মোটামুটি স্বাভাবিক যে লক্ষণগুলো পাই, সেগুলো আমরা জেনে নিলাম। তো এর সাথে আমরা যদি অন্যান্য ওষুধগুলোর সাথে তুলনা করতে পারি এই প্রোডাক্টের সাথে, তখন আমরা যে ভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ভ্রম হওয়া থেকে বের হইতে শিশুর মুখে যে ক্ষত দিয়ে কিছুটা ভ্রম হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে ব্রায়োনিয়া, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, আর্সেনিকের সাথে আমাদের এই ভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মার্কুরিয়াসের সাথে তুলনা যদি করি, প্রচন্ড মুখে দুর্গন্ধ থাকতে পারে, জিহ্বা খুব মোটা সোটা হতে পারে, দুর্গন্ধ লাল আঁচড়াপ থাকতে পারে, জিহ্বাটা ক্ষতপূর্ণ এবং সাদা ময়লা লেপাবৃত হতে থাকে, তার সাথে সময় ভয়ানক মুখ থাকতে পারে। এটি মার্কসলের সাথে আমাদের ভ্রম হওয়ার সম্ভাবনা আছে। তো এটি আমাদেরকে জানা থাকলে মার্কসলের সাথে আমাদের ভ্রম হওয়ার সম্ভাবনা থাকবে না। তার পাশাপাশি
যদি ব্রায়োনিয়ার কথা আমরা চিন্তা করি, খেয়াল করে দেখবেন বোরাক্সের শিশুদের জিহ্বা প্রচন্ড শুষ্ক হয়ে থাকে, সেটি ব্রায়োনিয়ার জিহ্বা প্রচন্ড শুষ্ক হয়ে থাকে। তাহলে ব্রায়োনিয়াতে কিন্তু বোরাক্সের মতোই অনেকটা শিশু স্তন্যপান করতে করতে স্তনটি ছাড়িয়ে দিয়ে কাঁদে, কিন্তু জন্য যখন তার স্তনটি টিপে তার মুখে ভিজে যেতে পারেন তখন তার কান্না রোধ হয় এবং স্তনপান করতে থাকে। সেক্ষেত্রে ব্রহ্ম হওয়ার সম্ভাবনা থেকে এড়াতে আমরা খেয়াল করবো যে শিশুটি নড়াচড়া করলেই কাঁদছে। তো এখানে আমরা হচ্ছে ব্রায়োনিয়ার সাথে কিছুটা পার্থক্য বা তুলনামূলক আলোচনা আমরা নিতে পারি। তারপরে হচ্ছে আরেকটা তুলনা আলোচনা আসি সালফিউরিক অ্যাসিডের সাথে। সেক্ষেত্রে অম্ল বন্ধ বমন, অতিশয় দুর্বলতা, তারপরে খুব বেশি লালাস্রাব হওয়া, তারপরে হচ্ছে শিশুর অনেকদিন তারপরে তার মুখে ক্ষতকর ঘা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে আমাদের মুখ থেকে যখনই সে স্তনভগ্ন পান করতে যাচ্ছে তার মুখ থেকে রক্ত যাচ্ছে, রক্তস্রাব তৈরি হচ্ছে। এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে আমাদের কিছুটা ব্রহ্ম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, অতিশয় স্পর্শ সহিষ্ণুতা, লালাস্রাব এবং সুচ ফোটান বেদনা, ক্ষতকর এবং মূত্রে ভীষণ ঝাঁঝালো দুর্গন্ধ, ঠোঁটের কোণ ফাটা, এই ব্যাকুলতা, অস্থিরতা, এই জিনিসগুলোকে আমরা নিতে পারি। তার পাশাপাশি হচ্ছে আর্সেনিকের সাথে যদি আমরা তুলনামূলক চিন্তা করি, তার হচ্ছে অস্থিরতা, অতিশয় পিপাসা, পান করতে চাও কিন্তু পান করতে পারে না, পিপাসা প্রচুর রয়েছে, অল্প অল্প পান করেছে, দুর্গন্ধ, মলযুক্ত উদ্রাময় থাকে, বমি হয়ে থাকে। এই কয়েকটা মেডিসিনের সাথে আমাদের ব্রহ্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবগুলো আমরা যদি ভালোভাবে জানা থাকে, আশা করি বোরাক্সের সাথে ব্রহ্ম হওয়ার সম্ভাবনা খুব একটা হবে না। তো আজকে বোরাক্সের শিশুর যে লক্ষণগুলি পেলাম এবং সেই লক্ষণের সাথে আমরা অন্যান্য 4-5টি ওষুধের যে তুলনামূলক আলোচনা করলাম, আশা করি এই তুলনামূলক আলোচনার সাথে বোরাক্সের লক্ষণের সাথে আমাদের চেম্বারে কোনো রোগী যদি, বোরাক্সের শিশু অথবা যে কোনো বয়সের রোগী যদি আমাদের চেম্বারে আসেন, তাহলে আশা করা যায় যে বোরাক্স আমরা প্রেসক্রিপশন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি রহমত করেন তাহলে তার জন্য অবশ্যই উপকার হবে, সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে। আমরা ওনার যে 2জন রোগী, তার মধ্যে যে শিশু রোগী ছিল, শিশু রোগীর সমস্ত তথ্য শুনলাম, তার জন্য চেকিং করলাম এবং আমরা বোরাক্স প্রেসক্রিপশন করলাম। এখন ধরেন মা পরবর্তীতে বললো, ডাক্তার সাহেব আমি এই মুহূর্তে আমি কিছু রোগ নিয়ে আপনার কাছে এসেছি, সেই রোগগুলোর কথা আপনার সাথে বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। তো আমরা অবশ্যই চিকিৎসক, অনুমতি তো দিতে হবে, অনুমতি চাওয়ারও কিছু নাই, আমরা রোগীর কাছ থেকে তার লক্ষণগুলো জেনে নেব। তো সাধারণত আমরা বোরাক্সের কিছু লক্ষণ জানি যে জননেন্দ্রিয়ের ক্ষেত্রে বোরাক্সের যে চিত্র প্রদর্শিত হয়, স্ত্রী বা পুরুষ উভয়েরই সঙ্গমেচ্ছা খুব কম থাকে। সেটি পুরুষ হতে পারে, স্ত্রী লোক নিতান্তই তাদের সঙ্গমেচ্ছা খুব কম হয়ে থাকে এবং এই সঙ্গমেচ্ছা কম হওয়ার কারণে অনেক ক্ষেত্রে খুব বেশিরভাগ সময় দেখা যায় বেশ কিছু ওষুধে আমরা পেয়ে থাকি ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটিটা অথবা হচ্ছে বন্ধত্বটা বোরাক্সে রয়েছে। বোরাক্সের সাথে সাথে আমরা যদি ন্যাট্রাম কার্ব বা সিপিআই ওষুধের যে সঙ্গম প্রবৃত্তি জানি, তাহলে আশা করি এই জিনিসটাও আমরা পেয়ে যাব। এখন কেন এরকম হয়, থাকার কারণে এবং বহির্নিঃসরণ বা বহির্নিক্ষেপ হওয়ার প্রবণতা পরিস্ফুট হওয়ার কারণেই কিন্তু সাধারণত গর্ভসঞ্চার বা গর্ভধারণ করবার যে সেটি ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় এসে দেখা যাচ্ছে কি যে ইনফার্টিলিটি, প্রাইমারি বা সেকেন্ডারি ইনফার্টিলিটি গুলো দেখা দিয়ে থাকে। তো পরবর্তী সময়ে আমরা রোগীর কাছ থেকে যে তথ্যগুলো নিলাম, রোগী নিয়ে শুরুতে আমাদের সামনে প্রকাশ করলেন, ডাক্তার সাহেব আমি বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড পরিমাণে সাদাস্রাবের সমস্যায় ভুগি। রোগিনী আপনাকে বললো, আপনি নোট করছেন যে ডাক্তার সাহেব আমি প্রচন্ড পরিমাণে সাদাস্রাবের সমস্যায়
ভুগছি। আমরা জানতে চাইলাম আপনার স্রাবটি কেমন, তিনি বললেন প্রচুর, এবং প্রচুর স্রাব হচ্ছে সেটি স্বচ্ছ, অনেকটা ডিমের সাদা গোড়ালিতে পর্যন্ত আসছে এবং সেটি প্রচন্ড গরম, অনেকটা পেলেডোনার স্রাবের মতো। আমরা কি জানলাম যে তার কাছ থেকে প্রদর অনেক প্রচুর স্বচ্ছ শ্বেতপ্রদর হচ্ছে ঠিক যেন সাদা ডিমের অংশের মতো একদম পিচ্ছিল, এবং সেটি খুবই গরম এবং উড়ু গড়িয়ে পড়ছে। এই শ্বেতপ্রদরটা দুই ঋতুর মাঝখানে হচ্ছে। কখনো কখনো সেটি ঋতুস্রাব শুরু হওয়ার পূর্বে শুরু হচ্ছে, কখনো কখনো সেটি ঋতুস্রাব হওয়ার পরও শুরু হচ্ছে, তবে অধিকাংশ ক্ষেত্রে দুই ঋতুর মাঝখানে সেই শ্বেতপ্রদরের সমস্যাটুকু ওনার প্রকাশ পাচ্ছে। পরবর্তীতে শ্বেতপ্রদরের কথা আমরা শোনার পরে ওনাকে জিজ্ঞেস করলাম আর কি সমস্যা রয়েছে। উনি আমাদেরকে জানালেন যে ঋতুস্রাবে গন্ডগোল রয়েছে। ঋতুস্রাবে গন্ডগোল রয়েছে, স্রাবের সময় বা স্রাবের মধ্যবর্তী অবস্থায় মনে হয় যে একটা চর্মখণ্ড অথবা একটা শিশু অথবা কোনো কিছু একটা ডেলার মতো শক্ত কোনো কিছু আমার স্রাবের সাথে বের হয়ে আসছে। ওইরকম পদার্থ কিছু একটা, অনেকটা ঠিক প্রসব বেদনার সাথে মনে হচ্ছে যেন আমার প্রসব বেদনা হচ্ছে, এবং সেই সাথে সাথে চর্মখণ্ডবৎ কিছু একটা বাইরের দিকে বের হয়ে আসছে, এবং সেটির সাথে রয়েছে প্রচন্ড প্রসব বেদনা। মনে হচ্ছে যে রোগিনী আমাদেরকে বললেন যে ঋতুস্রাব হচ্ছে। ঋতুস্রাবের সময় মনে হচ্ছে যে একটি চর্মখণ্ড বা কিছু একটা খণ্ড, কিছু একটা ডেল, কিছু যেন বের হয়ে আসছে, তার সাথে অনেকটা প্রসব বেদনার মতো বেদনা রয়েছে। তো আমরা ওনার কাছ থেকে এটিও জানলাম। তারপর উনিও ঠিক একই কথা বললেন যে আমার সন্তানের ঠিক স্নায়বিক উত্তেজনা, শব্দভীতি, নিম্ন গতিতে ভয় রয়েছে। আর ডাক্তার সাহেব শুকাতে তখন আমি সিঁড়ি দিয়ে নামতে প্রচন্ড ভয় পাই। এই বিষয়টা নিয়ে আমার পরিবারে হাসাহাসি করে আমি এই ভয় নিয়ে জীবনযাপন করছি। উনি কিভাবে বললেন যে বাসার ছাদে যখন যাচ্ছেন তখন তিনি ভয় পাচ্ছেন, নিম্ন গতিতে তার ভয় রয়েছে। যখন কাপড় শুকাতে যাচ্ছেন তখন সে হচ্ছে তার স্নায়বিক উত্তেজনা রয়েছে। যে কোনো শব্দ, যখন কেউ আশেপাশে থেকে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, অথবা দূরে ফোনটা হঠাৎ করে ফোনের টোনটা বেজে উঠছে, অথবা কলিং বেলটা বাসায় বেজে উঠছে, ঠিক সেই সময় অপ্রস্তুত আনএক্সপেক্টেড কোন সাউন্ড যখন আমার কানে আসছে, প্রথমবারই আমি চমকে উঠি, আটকে উঠি। এরকম ভয় আমার মধ্যে রয়েছে। তাহলে এখানে ঋতুস্রাবের সাথে আমরা এই জিনিসটি পেলাম। তারপর যে জিনিসটা পেলাম, উনি বললেন যে ডাক্তার সাহেব, আমি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি আমার শিশু তো এমনিতেই দুধ পান করছে না, তার মুখে ক্ষত, তার পাশাপাশি আমার দুধ একদম ঘন হয়ে আছে, কিছুটা একদম আঠালো এরকম হয়েছে, এবং খেয়াল করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে সে খেতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কিছুটা তিক্ততা, স্বাদ, বিষাদ অতিশয় ঘন হয়ে উঠেছে। আমরা পূর্বে বলেছিলাম যে বোরাসের মায়েদের স্তন অনেকটা ঘন এবং তিক্ত স্বাদের হয়ে থাকে, সেজন্য শিশুরা তার মায়ের স্তন দুগ্ধ পান করতে চায় না, এবং স্তন দুগ্ধ পান করতে না পেরে শিশু পুষ্টিতে ভুগে, শিশুদের শরীর শীর্ণ হইতে থাকে। তারপর হচ্ছে শিশুরা বিভিন্ন রোগাক্রান্ত হইতে থাকে। এবং অতি চমৎকার একটি লক্ষণ রয়েছে উনি যেটি আমাদেরকে বললেন, সে যখনই আমি আমার শিশুকে স্তন পান করাতে চাই, যখন পূর্বে স্তন পান করাতাম তখন আমার যে সমস্যাটি তো হইতো, স্তনটি মাঝে মাঝে খালি বোধ হইতো। একটি বিষয় হচ্ছে আমি আপনাকে বলতে চাই, রোগিনী ঠিক এভাবে আমাকে বলেছিলেন, আমিও ঠিক এভাবে আপনাদেরকে বলছি। তো রোগিনী বললেন যে একটি বিষয় আপনাকে বলতে চাই ডাক্তার সাহেব, আমি আমার যে স্তনটি পান করাচ্ছি সেই তো স্তনে কোনো ব্যথা হচ্ছে না, কোনো অনুভূতি হচ্ছে না, খালি খালি মনে হচ্ছে, কিন্তু আমার ডান স্তন থেকে দুধ পান করাচ্ছি কিন্তু আমার বাঁ স্তনে অনেকটা ব্যথা অনুভব হয়ে থাকে। তাহলে আমরা রোগিনীর কাছ থেকে এই লক্ষণটিও পেলাম কি, স্তন দুগ্ধ, বিষাদ অতিশয় ঘন, তার সাথে সাথে স্তনটি খালি খালি বোধ হচ্ছে, এবং এক স্তন থেকে দুধ পান করানোর সময় অন্য স্তনে ব্যথা পাচ্ছেন। তো বোরাক্সের এই চমৎকার লক্ষণটিও রয়েছে। আপনার আমার চেম্বারে যখন কোনো রোগিনী আসবেন যে
তার প্রচন্ড শ্বেতপ্রদর হচ্ছে, সেটি শ্বেতপ্রদরের একদম স্বচ্ছ, ঠিক যেন ডিমের সাদা অংশের মতো অনেকটাই পিচ্ছিল এবং খুব গরম হচ্ছে। তারপর ঋতুস্রাব এমন হচ্ছে যে ঋতুস্রাবের সময় কিছু একটা ডেলার মতো বের হয়ে আসছে। অনেক সময় মনে হয় যে প্রসব বেদনা হচ্ছে, একটা শিশু রয়েছে সেটি বের হচ্ছে, অথবা ডেলা বা চাকার মতো কিছু একটা বা চর্মখণ্ডের মতো কিছু একটা বের হয়ে আসছে। তারপর স্তনদুগ্নে স্তনের এই যে সমস্যাগুলোর কথা বললেন সেই সমস্যাগুলো, এবং স্নায়বিক যে উত্তেজনা, স্নায়বিক যে দুর্বলতা, সেই দুর্বলতাটা শব্দভিত্তি নিম্ন গতিতে ভয় রয়েছে। এবং তিনি আমাদেরকে যে সর্বশেষ যে কথাটি আমাদেরকে বললেন, আমাদেরকে জানালেন যে আমার চুলে ডাক্তার সাহেব প্রচন্ড প্রচন্ড জট লেগে যায়, জটলা আসে, জট হয়। তাহলে আমরা আমরা প্রচলিত একটা কথা শুনে থাকি, অনেক প্রবীণ ডাক্তারদের কাছ থেকে শুনতাম, চুলে জটা মুখে ঘা হলে তবে বোরাক্স খা, এরকম একটা প্রচলিত কথা রয়েছে। তো এটা আমরা অনেক সময় করলেও আমাদের বোরাক্সের কথা মনে হয়ে যেতে পারে, এবং তার পাশাপাশি শব্দভীতি, তারপর হচ্ছে স্নায়বিক উত্তেজনা, নিম্ন গতিতে ভয়, এই লক্ষণগুলো তো রয়েছেই প্রচলিত। সেই কথাটাও আমরা যদি মনে রাখি যে চুলে জটা মুখে গা হলে তবে বোরাক্স খায়, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তো যদি আসে তাহলে আমরা জানলাম কি উনি কোনোভাবেই চুলের জটা ছাড়াতে পারেন না, চুল যেন ঠিক ছিঁড়ে যায়। যখনই চুলগুলো কেটে জটাগুলো ছোটাচ্ছেন, তারপরে আবার কিছুদিনের মধ্যেই সেই চুলে জটা লেগে যাচ্ছে। তাহলে আমরা আরো একটি লক্ষণ জানলাম। তারপরে উনি আমাদেরকে যে জিনিস জানতে চাইলে যে আমার রয়েছে, আমরা খেয়াল করবো বোরাক্সের চর্মপীড়া কেমন হয়ে থাকে। বোরাক্সের চর্মপীড়া অনেকটাই শুষ্ক হয়ে থাকে, চর্মপীড়া গোল চাকা চাকা অনেকটা মামৃত হয়ে থাকে, চটা পরে, কিন্তু সেটিতে মেজেরিয়ামের মতো অনেকটা দেখতে হলেও ভিতরে মেজেরিয়ামের মতো কোনো পৌঁছাপ থাকে না, পৌঁছ বা রস থাকে না, এটা সাধারণত শুষ্ক হয়ে থাকে। তাহলে ওনার কাছ থেকে জানলাম ওনার জননেন্দ্রিয়ের পীড়া সম্বন্ধে জানলাম, ওনার কাম বাসনা খুব কম, তারপর জানলাম শ্বেত প্রদর সম্পর্কে, তারপর জানলাম তার ঋতুস্রাব সম্পর্কে, তারপর ওনার কাছ থেকে জেনে নিলাম তার স্তন দুগ্নের বিষাদ সম্পর্কে, এরপরে জেনে নিলাম কি তা ওনার চর্মপীড়া রয়েছে। তো এই চর্মপীড়া জানার পরে আমরা ওনাকে ঠিক পূর্বের মতোই ওনাকে অবজারভেশন শুরু করলাম, এবং ওনার যে লক্ষণগুলো পেলাম সেই লক্ষণগুলোকে অ্যানালাইসিস করে আমরা যে প্রথমে যে কথাটা বলে আসছিলাম যে আমরা প্রাথমিক অবস্থায় এবং সব দিক থেকে বিবেচনা করলে আমরা যদি তার স্নায়বিক দুর্বলতার কথা চিন্তা করি এবং সেটি যদি একেবারেই স্বাভাবিকভাবে সমস্ত লক্ষণে পেয়ে থাকি এবং মিলিয়ে নিতে পারি, তাহলে আমাদের জন্য বোরাক্স ওনাকে প্রয়োগ করা যথাযথ হবে। তো এই লক্ষণগুলো আমরা পাওয়ার পরে আমরা দেখলাম কি যে আমরা যদি একেবারেই সহজভাবে চিন্তা করি, সবকিছু কিন্তু এখানে চলে আসছে। একটা চেম্বারে একটা শিশু এরকম ভাবে আসতে পারে, একজন মা এরকম ভাবে আসতে পারে, তাদেরকে যদি আমরা এই লক্ষণগুলো যদি নিয়ে বোরাক্স প্রয়োগ করতে পারে, আশা করা যায় যে তার শরীরের অস্বাভাবিক অবস্থা, তার রূপটি আল্লাহ পাক ইনশাআল্লাহ সারিয়ে দিতে পারেন। তাহলে আমরা এই লক্ষণগুলোকে একেবারে ধরেন কিনোটস হিসেবে যদি চিন্তা করি, যদি একটু শর্ট ভাবে চিন্তা করি, তাহলে বলা যায় যে গ্রেভ সেন্সিটিভিটি টু নয়েজ, অর্থাৎ প্রচন্ড শব্দভীতি হয়ে থাকে, শব্দ বা কোলাহল এগুলোতে তার ভয় রয়েছে। তারপর গ্রেভ ফেয়ার ফ্রম ডাউনওয়ার্ড মোশন, অর্থাৎ নিম্ন গতিতে নিম্ন দিকে ভয় রয়েছে। তারপর অ্যাপথা অথবা অ্যাপথাস আলসারেশন, যেটাকে মুখে ক্ষতকর ঘা রয়েছে। তারপর ইজিলি স্টার্টল, অর্থাৎ যে কোনো যেটা হচ্ছে গ্রেভ সেন্সিটিভিটি টু নয়েজ, তার সাথে যদি আমি কানেক্টেড করাই তাহলে ইজিলি স্টার্টল, অর্থাৎ যে কোনো শব্দে সে চমকে ওঠা। তারপর হচ্ছে চুলে জটা,
এরপরে যদি আমরা চলে যাওয়ার সাথে যদি আমরা নিয়ে আসি, যেমন ধরা যায় হচ্ছে জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম ডিসেন্ডিং অর ডাউনওয়ার্ড, যে কোনো রোগ লক্ষণের বৃদ্ধি নিম্ন গতিতে। তারপরে তার একটা ভয় রয়েছে পড়ে যাওয়া অথবা যে কোনো ক্ষত তার মধ্যে তৈরি হওয়া। তারপরে হচ্ছে চর্মরোগ, বিশেষ করে অনেক বইয়ে অনেক লেখকগণ লিখে গেছেন যে প্রেগনেন্সির সময় তার অনেক ক্ষেত্রেই চর্মরোগ প্রকাশ পেতে পারে, সেটি মামড়িযুক্ত কিন্তু পুজ রস বা কোনো ক্ষতকর কোনো হচ্ছে পুজ অথবা রস থাকে না। তারপরে আমরা যেটি পাই সেটি হচ্ছে ব্লাডার প্লেন অন রেটিং ইউরিন, মূত্রে বাধা প্রাপ্ত হওয়ার কারণে ব্যথা। তারপর হচ্ছে সেক্ষেত্রে the child screams out before urination in anticipation of the pain, অর্থাৎ শিশুদের ভয়, সেজন্য সে কান্নাকাটি করে মূত্রত্যাগের পূর্বে ব্যথা পাবে এরকম অনুভূতি হওয়ার কারণে সে কান্নাকাটি করে এবং সেটি হয়ে থাকে। রয়েছে লিকুরিয়া এবং সেটি 2 ঋতুর মাঝখানের সময়ে এবং বন্ধ্যত্ব তো রয়েছে। সকল বিষয়ে আমরা যদি একটু সামারি চিন্তা করি তাহলে একদম একেবারে শর্ট ভাবে রোগী চেম্বারে আসার ক্ষেত্রে টোটালিটি অফ সিমটম অ্যানালাইসিস করে একদম শর্ট 2-4টা লক্ষণ যদি আমরা চিন্তা করি সেটিকে যদি আমরা নিই, প্রথমে আমরা নিতে পারবো হচ্ছে মুখে ক্ষতকর ঘা, তারপর হচ্ছে শব্দভীতি, তারপর হচ্ছে নিম্ন গতিতে ভয়, তারপর হচ্ছে চুলে জটা ঘা, তারপরে হচ্ছে জননেন্দ্রিয়ের পীড়া, তারপর রয়েছে চর্মপীড়া, তারপর রয়েছে প্রস্রাব, তারপর রয়েছে ঋতুস্রাব। এই লক্ষণগুলোকে আমরা যদি নেই তাহলে আমরা ওই স্নায়বিক অবস্থাকে, স্নায়বিক দুর্বলতাকে অ্যানালাইসিস করে আমরা রোগীকে পর্যবেক্ষণ করে রোগীকে সম্পূর্ণভাবে প্রাথমিক অবস্থা থেকে শেষ পর্যায় পর্যন্ত যদি আমরা রোগীকে ডায়ালিসিস করতে পারি তাহলে আশা করা যায় যে এই বুরাক্স অর্থাৎ সোহাগা, সোনাই সোহাগা হতে পারে। তো আশা করছি আমি আজকের আলোচনাটি যতটুকু করেছি আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হতে পারে। তারপরও আমাদের শ্রদ্ধেয় স্যারগণ এখানে উপস্থিত রয়েছেন, ওনাদের মূল্যায়ন এবং সংযুক্তি নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। তো সকলের প্রতি কৃতজ্ঞতা যারা ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আমার অতি পরিচিত আমাদের ডক্টর রাতুল মাহমুদ স্যার, এবং রয়েছেন আমার প্রিয় একজন ভাই, একজন চমৎকার হোমিওপ্যাথিস্ট জনাব ডাক্তার আফজালুল ইসলাম, উনিও রয়েছেন আমি দেখেছি, এবং আরো অনেকেই রয়েছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি কিছুটা একেবারে নবীন যারা রয়েছেন কিছুটা উপকার হলেও আপনাদের হতে পারে। তো সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনাটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আজকে ক্লাসটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করুন। আজকে ক্লাসটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ওই যে মানে রেকর্ডিং গ্রুপে ঢুকতে পারি না, এটা প্রবলেমটা কি বুঝি না। রেকর্ড আমরা পরের দিন ছাড়ি না, অনেক গ্রুপ আছে আজকে ক্লাস হয়েছে পরের দিন রেকর্ড ছাড়া দেয়, আমরা এটা করি না, আমরা এটা মাস্টারিং করি। মাস্টারিং করার পরে তারপরে আমরা একটু সময় নেই মাস্টারিং করতে, সময় নেওয়ার পরে সিরিয়ালে মানে তারপরে আসে আর কি, একটা মাস্টারিং করতে অনেক সময় লাগে। আজকে রেকর্ড, আজকে ক্লাস হইলো ফট করে গ্রুপে ছেড়ে দিলাম, এই ধরনের এখন থেকে নিম্নমানের রেকর্ড আমরা ছাড়বো না চিন্তা করতেছি, এই জন্য। ওটা কতদিন পরে ঢোকা যাবে বা পাওয়া যাবে? এটা এই ক্লাসটার রেকর্ড পেতে দেরি হবে, এখন গত ক্লাসগুলি রেকর্ড আগে পাবেন। আসসালামু আলাইকুম, আমি নতুন এই গ্রুপে। রেকর্ডিং গ্রুপ কি আলাদা? আমি ঠিক জানি না। না, গ্রুপেই পাবেন। জি স্যার, আপনি প্রশ্নটি করুন। ছিল হ্যাঁ,
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনাদের কি হোস্টের সমস্যা ছিল রহিম ভাই? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি আমি। ঠিক আছে জি স্যার, জি স্যার। ঠিক আছে, আপনারা ক্লাস করেন, আমি বেড়ে যাই। জি স্যার। স্যার ক্লাস শেষ। বোরাক সম্পর্কে তো আলোচনা হইলো, কিন্তু এটা এই শক্তি এবং মাত্রা সম্পর্কে ডোজ পটেন্সি যা এটা কিছুটা আলোচনা করা দরকার ছিল মনে হয়। ধন্যবাদ। আচ্ছা, মাঝখানে একজনে প্রশ্ন করেছিলেন, এটি আসলে মায়াজম সম্পর্কে আমরা যদি এটা জানি, এটি অ্যান্টিসেরিক এবং অ্যান্টিসাইকোটিক মায়াজমের। সেজন্য আমাদের অনেকটা হচ্ছে, এটি যেহেতু খনিজ প্রকৃতির ঔষধ, এটির সাথে ন্যাট্রাম গ্রুপের কিছুটা ব্রহ্ম হইতে পারে। আর যেটি হচ্ছে ডোজ এন্ড পটেন্সি, ডোজ নিয়ে যেটি আমরা জানি সাধারণত, ডোজ এন্ড পটেন্সি নিয়ে আসলে আলাদাভাবে একটা আলোচনা অবশ্যই রাহিম সাহেব আপনাদের কাছে উপস্থিত নিয়ে আসবেন। আমরা রোগীকে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করেছি, কোনো একেবারে কোনো হচ্ছে ফর্মাল কোনো আলোচনা না, প্র্যাকটিক্যাল আলোচনা থেকে আমি রোগীর জন্য নির্ধারিত মাত্রায় মা এবং শিশুর জন্য বোরাক্স হচ্ছে 50 মিলিসিমালস মেডিসিন সিলেকশন করেছিলাম, সেটি কার্পিং পদ্ধতিতে হচ্ছে M/2 মেডিসিনটি, বোরাক্সের M/2, সেটি হচ্ছে কাপিং পদ্ধতিতে আমি প্রয়োগ করেছিলাম, ডোজ ছিল সেটি। ধন্যবাদ। পিঙ্কি ম্যাম, ওই যে সবাইকে উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলছি, আজকে যে ক্লাসটা 1 সপ্তাহ পরে পাবেন রেকর্ডটা। ডাক্তার বেলাল উদ্দিন স্যার, আপনি আপনার প্রশ্নটি করুন। ডাক্তার হেলাল উদ্দিন স্যার, আপনি আপনার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা আসলে আলোচ্য বিষয় ছিল আসলে ডোজ এন্ড পটেন্সির উপর। এখানে তো সিম্পটমের আলোচনা না হলো, ডোজ এন্ড পটেন্সির তো কোনো বিষয় দেখলাম না। তো কাইন্ডলি ডোজ এন্ড পটেন্সি সম্বন্ধে আলোচনা করলে বেটার হতো। স্যার, আমাদের লিংকটা আপনি ভালোভাবে দেখুন। আমাদের গ্রুপটার নাম হলো ডোজ এন্ড পটেন্সি, আর আজকে আলোচ্য বিষয় ছিল মেডিসিন বোরাক্স। গ্রুপটার নামই হচ্ছে ডোজ এন্ড পটেন্সি। জি স্যার। সরি, আমি আর মনে করছিলাম যে আলোচনায় হবে ব্রক্সের ডোজ এন্ড পটেন্সির উপরে। না, ইনশাআল্লাহ ডোজের পটেন্সির উপরে পরপর অনেকগুলি ক্লাস পাবেন, কিছুদিনের মধ্যে আমরা উপহার দেব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। কবির স্যার, আপনার প্রশ্নটি করুন। কবির স্যার, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। প্রশ্ন করছিলাম যে বোরাক্সের জিহ্বার মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায় কিনা? ধন্যবাদ। আমরা শুরুতে যে জিহ্বা নিয়ে আলোচনা করেছিলাম, জিহ্বার লক্ষণটা হচ্ছে জিহ্বায় ঘা, একটা সালফারেশন জিহ্বা অথবা ঠোঁটে অথবা মুখে ঘা, এবং সেই ঘাটি দেখতে কেমন হতে পারে সেটিও আলোচনা করেছি। সেটি হচ্ছে জিহ্বায় অনেকটা হচ্ছে মার্কসলের মতো লেপাবৃত্ত মাঝখানে থাকতে পারে এবং চারপাশে ক্ষতকর ঘা হয়ে থাকতে পারে, এবং সেটি ব্রায়োনিয়ার মতো অনেকটা শুষ্ক হতে থাকতে পারে। আমরা তুলনামূলক সহ আলোচনা করেছি। আশা করি জিহ্বার এই লক্ষণটি আপনি পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আর আপনি যদি আমাদের সাথে আজকে সংযোজন পর্বে কিছু বলতেন। আসসালামু আলাইকুম।
আসসালাম। সময় আছে? জি স্যার, আপনাকে স্পষ্টভাবে শোনা যায়। ধন্যবাদ। এখানে আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা মানে বলবো আমাদের তারেক রহমান স্যার আসছিলেন, যদিও খুব অল্প সময়ের জন্য আবার উনি মানে একবারে পরিপূর্ণ ক্লাস আছে, যদিও কিছু কিছু বিষয়ে আর সময় স্বল্পতার কারণে একটু, এটা কিন্তু সময় স্বল্পতার কারণে ডোজেন প্রোটেন্সির বিষয়ে গ্রুপটা যেহেতু ডোজেন প্রোটেন্সির, সুতরাং ডোজেন প্রোটেন্সির বিষয়টা কিন্তু এই আমি একটু অযাচিত ভাবে আমাদের আব্দুর রহিম স্যারের অনুমতি ছাড়াই আমি কথাগুলো বলছি। আজকে থ্যাংক ইউ। বলেন স্যার। তো ডোজেন প্রোটেন্সি সম্পর্কে ইতিমধ্যে কয়েকজন জানতে চেয়েছেন। আমি একটা বিষয় বলি যে ডোজ এন্ড প্রোটেন্সি, শেষে কয়েকজন বলেছেন যে গ্রুপটার নাম কেন রাখা হলো ডোজ এন্ড প্রোটেন্সি। খুব সুন্দর একটা প্রশ্ন। আপনারা যদি আমাদের সামগ্রিক প্রেক্ষাপটের চিকিৎসা বিজ্ঞানের বা চিকিৎসা শাস্ত্রের যদি বিষয়বস্তুগুলো বোঝেন এবং দেখেন, খুব গভীরভাবে পর্যালোচনা করেন, ডোজ এবং প্রোটেন্সি হোমিওপ্যাথিতে কিন্তু পূর্ব নির্ধারিত নয়, অন্য পদ্ধতিতে কিন্তু পূর্ব নির্ধারিত। আপনি ন্যাপ্রক্সিন খান 500 mg, আপনি জোলিয়াম খান ওরে 7 mg থেকে শুরু একদম 2 mg 5 mg পর্যন্ত, এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত। মেটফরমিন ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয় 500 mg, এটা পূর্ব নির্ধারিত। হোমিওপ্যাথিতে ডোজ এবং পোটেন্সি পূর্ব নির্ধারিত নয়। আমরা বলবো না কোন হোমিওপ্যাথি ডাক্তার বা কোন চিকিৎসক বলতে পারবে না যে তাদের সাকসেস রেট 100%, এটা কেউ বলতে পারবে না, আমরা বলতে পারবো না। কিন্তু এটা সঠিক যে আমরা বিভ্রান্তির পথে হাঁটি না। একজন অ্যালোপ্যাথি ডাক্তার একটা রোগীকে প্রেশারের ওষুধ অ্যামডোকাল 50 দেয়, অ্যামডোকাল 50 দিয়ে টান দিয়ে লেখা দেয় চলবে। আচ্ছা, রোগীটার যদি ওষুধটা অ্যাডজাস্টমেন্ট না হয়, রোগীটা যদি প্রেশার কমাতে না পারে, তাহলে চলবে কেন? অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে রোগীটা ফলো করতে হবে, তারপরে তো দেখতে হবে। এটা হচ্ছে পূর্ব নির্ধারিত ডোজ এবং পোটেন্সি। এটা আমাদের তানভীর স্যার যেটা বলেছেন একদম পারফেক্ট কথা বলেছেন, এবং আব্দুর রহিম স্যারও যেটা বলেছেন সেটাও সঠিক কথা বলেছেন যে এই বিষয়ে আলাদা একটা ক্লাস হবে। আমি দয়া করে আপনাদেরকে ছোট ছোট কয়েকটা বিষয় বলি, আমি বেশি কথা বলবো না। এখানে আফজল স্যার আছেন, আবার আমাদের সারাবন তহরা ম্যাডাম আছেন, আবার সম্ভবত এই তারেক রহমান স্যারও আছেন কিনা জানি না। আমি এখন সত্যি মানে নেটওয়ার্কের বাইরে থেকে খুব কষ্ট করে নেটওয়ার্কের মধ্যে আছি। ডোজ এন্ড পোটেন্সি হোমিওপ্যাথিতে বিষয় বুঝতে গেলে আপনাকে দেখতে হবে যে বিষয়টা যে ডোজ, অর্থাৎ আপনি কতক্ষণ পর পর এই মাত্রাটা প্রয়োগ করবেন। মাত্রা আপনাকে প্রয়োগ করতে হবে। সিভিয়ারিটি যত বেশি ঘন ঘন করতে হবে, কিন্তু ওখানে আবার কন্ডিশন আছে, কন্ডিশন হতে হবে অ্যাকিউট। এবং সেইটার সাথে পোটেন্সি আপনি কিভাবে দেখবেন, শক্তি, ঔষধ কত শক্তি আপনি দিবেন, 30, 200, 1M, 10M, 50M, CM, কোনটা ব্যবহার করবেন। অর্গান অফ মেডিসিনে হ্যানিম্যান স্পষ্ট হয়ে বলেছেন তার ক্রনিক ডিজিজ, অর্গান অফ মেডিসিন এবং অনেক অনেক তথ্য সমৃদ্ধ বইগুলোতে আছে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে মেন্টাল সিমটম যত বেশি তত হাই প্রোটেন্সি দাও, আর ফিজিক্যাল সিমটম যত বেশি তত লো প্রোটেন্সি দাও। সহজ উত্তর এটা। মানসিক লক্ষণ যত বেশি তত বেশি উচ্চ শক্তি, আর মানসিক লক্ষণ যত কম তত নিম্ন শক্তি। শারীরিক, আমি বোধহয় ভুল না, ঠিকই বলেছি। মানসিক লক্ষণ বেশি থাকলে উচ্চ শক্তি দিতে হবে, অর্থাৎ 30-এর উপরে, 200, 1M, 10M, এরকম 50M, CM। আর শারীরিক লক্ষণ যত বেশি থাকবে তত নিম্ন শক্তি দিতে হবে। আপনারা দেখেন আমাদের
স্যার বলেছেন যে শারীরিক লক্ষণ, জুতা পরে, নতুন জুতা পরে পায়ে ফসকা পড়েছে, অ্যালিয়াম শেপা, এটা শারীরিক লক্ষণ। এবং এই ক্ষেত্রে আপনি রুগীটার নিম্ন ভীতি, উপর থেকে পড়ে যাওয়া, মুখে ঘা, এটা নাও পাইতে পারেন, এটা প্যাথোলজিক্যাল সিমটম। এবং এটা একেবারে মানে কনফার্মেটিভ সিমটম, যেটা এখানে অ্যালিয়াম শেপা কাজ করবেই, করেই, সুন্দর চমৎকার কাজ করে। এক্ষেত্রে 30 শক্তি সবচেয়ে ভালো। আপনার এখানে সিএম পোটেন্সিতে যাওয়ার, 1M 10M পোটেন্সিতে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে মেন্টাল সিমটম নাই। নতুন জুতা পরে পায়ে ফসকা পড়েছে, এখানে 30 শক্তি যথেষ্ট, এবং 30 শক্তির রোগীকে আরোপ করে। ধূমপান করে ডায়রিয়া আছে, এটা অ্যালিয়াম শেপার খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এক্ষেত্রে ধূমপান জনিত ডায়রিয়া, এটা কি ধরনের লক্ষণ হতে পারে, ফিজিক্যাল না মেন্টাল? এক্ষেত্রে যদি রোগীর অন্যান্য মেন্টাল সিমটম না থাকে, তাহলে আপনি রোগীকে নিম্ন শক্তি দিতে হবে, অর্থাৎ 30। আর যদি দেখেন যে না, রোগীর নিম্ন ভীতি আছে, মুখে ঘা আছে, জটা বাঁধে, তাহলে ক্যারেক্টারিস্টিক সিমটম মিললে আপনাকে উচ্চ শক্তিতে যাওয়াই লাগবে। আর এইটার সমাধান করে দিয়েছেন আমাদের স্যামুয়েল হ্যানিম্যান 6ষ্ঠ সংস্করণে 50 সহস্রতমী, একদম সহজ উত্তর। আপনার 30-200 এগুলো হচ্ছে প্রাচীন পদ্ধতি। আপনি যদি হোমিওপ্যাথ হন, তাহলে আপনার 50 সহস্রতম, অর্থাৎ M2 থেকে শুরু করেন, M2, 3, 4 রিপিটেডলি আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে আপনার ভাইটাল ফোর্স কি অবস্থায়, কি কন্ডিশনে থাকে, যেমন খুবই সিমিলারিটি লক্ষণ আছে, একদম সিমিলিমাম, কিন্তু ভাইটাল ফোর্স খুবই কম, সেক্ষেত্রে উচ্চ শক্তি দিলে রোগী মৃত্যুবরণ করে মারা যাবে। এগুলো পড়ার জন্য, বোঝার জন্য অনেক ভালো ভালো বই আছে, ভালো ভালো ইনফরমেশন আছে, ইনফরমেটিভ কিছু বই আছে, আমাদের বাংলাদেশেই আছে, বাংলা ভাষাতেই লেখা আছে, ওগুলো পড়লেই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু অ্যালোপ্যাথি বা কনজারভেটিভ সিস্টেম বা আয়ুর্বেদিক সিস্টেমের বাইরে আমরা হোমিওপ্যাথি আলাদা, এই জন্য আমাদের গ্রুপটার নাম ডোজ এন্ড পোটেন্সি। একটা ইনফরমেশন, জাস্ট একটা ইনফরমেশন যে এটা আমরা ইন্ডিভিজুয়াল, আমরা আলাদা। অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আফজল স্যার আছেন, হোমিওপ্যাথিস্ট, মানে ওনাকে স্যালুট, সালাম। আমি বেশি কথা বললে করে ফেললাম হয়তো। আর আমাদের সঞ্চালক কাজকে অনেক ধন্যবাদ দেবো, সঞ্চালক আমাদেরকে খুব অনেক হেল্প করেছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান আলোচনা করে আমাদের আজকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা সংযোজনে যাচ্ছি ডাক্তার আফজাল ইসলাম স্যার। ডাক্তার আফজাল ইসলাম স্যার, স্যার যদি প্রস্তুত থাকেন, আপনাকে আমি অনুরোধ করছি আজকে কিছু আমাদের ক্লাস সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথা স্পষ্টভাবে শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আজকের আলোচনা আমি আসসালামু আলাইকুম শুনেছি। আফজল ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কেমন আছেন ভাই আপনি? আমাকে জি, স্যার আলহামদুলিল্লাহ, আপনি স্যার বলবেন না, আমি তো আপনার সামনে কথা বলার সাহস রাখি না, এখন আপনি আমার নাম সত্যি কথা, সত্যি কথা। তখন থেকে যখন মাহমুদ আর মাহফুজ জি জি, হ্যাঁ, অত্যন্ত ভক্ত ছিল, খুব ভক্ত ছিল। মাহমুদ আপনার সাথে আপনার কথা প্রায় বলে। আপনি বলেন, জি বলেন স্যার, বলেন স্যার, বলেন বলেন প্লিজ। আসলে বাস্তবতা হচ্ছে আপনি সিনিয়র একজন হোমিওপ্যাথিক বিজ্ঞ ডক্টর, প্লাস হচ্ছে কলেজের প্রফেসর হিসেবে আপনি কাজ করে আসতেছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। মানে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমার জানা মতে কলেজের হোমিওপ্যাথিক কলেজের প্রফেসর হিসাবে আপনার অবস্থানটা কি আমি জানি, অন্যরা যারা আছেন সিনিয়র অনেকে আছেন, তো সেই হিসাবে একজন প্রফেসর হোমিওপ্যাথির সামনে কথা বলা, মন্তব্য করা, কমপ্লিমেন্ট দেওয়া আসলে কঠিন। আর ডাক্তার মহিউদ্দিন ইকরাম, উনি আর আমি আমরা একই এলাকায় আছি, যে হচ্ছে এলাকায় ডাক্তার মহিউদ্দিন ইকরাম স্যারের হচ্ছে চেম্বার আছে, আমার ছোট ভাই। তো আমি এখানে সবার যেহেতু ক্লাস হয়েছে, আমি সেজন্য হচ্ছে ছোট ভাই না বলে স্যার বলছি, স্যার মেনশন করছি, যদিও আমার ছোট, আমার জুনিয়র। তো একই এলাকায় আমাদের দুইজনেরই চেম্বার।
আমি সপ্তাহে ওই এলাকায় মাত্র একদিন চেম্বার করি, আর বাকি অন্য দিনগুলোতে আসলে ওই এলাকায় যাওয়া হয় না, মানে চেম্বার করা হয় না। আমার অনলাইন ভিত্তিক রোগীগুলো নিয়ে কাজ করি, আর বাকি রেগুলার হচ্ছে ডাক্তার তানভীর রেগুলার বসেন। তো সেদিক থেকে অনেক ভালো একটা সম্পর্ক আছে। তো আজকের আলোচনাটা আমি শুনলাম, এবং বাস্তবতা হচ্ছে অলসতা এবং কিছুটা হচ্ছে বলা যায় যে অনেক সময় দেখা যায় ব্যস্ততাও থাকে। এই কারণে এই ক্লাসগুলোতে রেগুলার আসা হয় না, কিন্তু আসলে ভীষণ উপকার হয়। প্রত্যেকটা ক্লাসে আসলে দেখা যায় বই পড়লে যতটুকু পড়া হয় বা যতটুকু মনে রাখা যায়, যতটুকু নিজের মতো করে বোঝা যায়, এটা যখন গ্রুপ ডিসকাশনে আসা হয় তখন এটা বেশি মনে থাকে নিঃসন্দেহে। আর এটার যে উপকারিতা আছে, বাস্তবতা আছে, সেই কারণে হয়তো আমাদের সিনিয়র টিচাররাও এখানে মাঝে মধ্যে দেখা যায় সময় পেলে আসেন, না হয় এখানে আসার কথা না। তো সুতরাং আমরা এখানে যারা আছি অবশ্যই আমরা উপকৃত হচ্ছি, উপকৃত হব। এবং আজকের আলোচনায় অনেকগুলো ইনফরমেশন এসেছে, ইনফরমেটিভ আলোচনা বলা যায় নিঃসন্দেহে। এবং কোনো একটা লক্ষণও আমার জানা মতে লক্ষণগুলোতে কোনো অসামঞ্জস্যতা ছিল না, বা অথেন্টিসিটির কোনো ঘাটতি এমনটা ছিল না। তো সুতরাং আমি ডাক্তার তানভীরকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর ক্লাস উপস্থাপন করার জন্য। যেহেতু এটা সময়ের স্বল্প, যেটা এর আগে একজন বলেছেন, সময়ের স্বল্পতার কারণে হয়তো এটাকে পরবর্তীতে আরো কোনো ক্লাসের কমপ্লিমেন্ট দেওয়া গেলে হয়তো বা মেডিসিনটা আরো বিস্তারিত আরো অনেক কথা আসবে এখানে, এটা হতে পারে। আর ডোজ পটেন্সি নিয়ে ডাক্তার রাতুল স্যার একদম সংক্ষিপ্ত ভাবে অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করেছেন, এটা একটা দুঃসাহসিক কাজ। কারণ আমাকে হয়তো জিজ্ঞেস করলে আমি এটা বলতাম যে ডোজ এন্ড পটেন্সি নিয়ে ব্যাপারটা জন্য একদম সম্পূর্ণ আলাদা ক্লাস লাগবে, কারণ এটা অল্প সময়ে বোঝানোর জায়গাটা আসলে ক্যাপাসিটি আমার নাই বলা যায় আর কি। অনেক কঠিন একটা জায়গা এটা ডোজ এন্ড পটেন্সি। তো এই জায়গায় ডাক্তার রাতুল স্যার যে কথাগুলো বলেছেন, এর সাথে আমি আর একটু দু একটা কথা বলতে পারি ডোজ এন্ড পটেন্সি নিয়ে। রাতুল স্যার যে বিষয়টা উল্লেখ করেছেন যে মানসিক লক্ষণগুলো যখন মিলে যায় হাই পটেন্সি দেওয়া যাবে, এবং শারীরিক লক্ষণ যখন থাকে অধিকতর বা শারীরিক লক্ষণের ভিত্তিতে যখন আমরা মেডিসিন সিলেকশন করি তখন লোয়ার পটেন্সি বা 30 পর্যন্ত দেওয়া যায় বা 200 পর্যন্ত দেওয়া যায়। এই পর্যন্ত মানে ডক্টর বিতুল কাজ ছাড়া এই মন্তব্যের সাথে মোটামুটি সবাই একমত ছিলেন। ডক্টর বিতুল কাজ একটু দ্বিমত পোষণ করেছেন যে জায়গাটা, আমি সেজন্য এটা বলা আর কি। ডক্টর বিতুল কাজ ছাড়া মোটামুটি আমার জানা মধ্যে হোমিওপ্যাথিক ফিলোসফার যারা ডোজ পটেন্সি নিয়ে কথা বলেছেন, কাজ করেছেন, রাতুল স্যার যে মন্তব্য করেছেন সেই মন্তব্য করেছেন, একদম কাছাকাছি বা সামথিং পার্থক্য থাকতে পারে। আর বিতুল কাজ বলেছেন যে যদি এটাও রাতুল স্যারের ইয়েতে এসেছে, বিতুল কাজ বলেছেন যদি শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ বা যেভাবেই হোক ঔষধ নির্বাচনের ব্যাপারে ডক্টর ওভার কনফার্ম হয়ে যেতে পারে যে আমার ঔষধ নির্বাচন 100% নিশ্চিত হলাম যে এই মেডিসিনটাই তার জন্য বা বুরাক্স হচ্ছে তার জন্য। এক নাম্বার ওয়ান শর্ত হচ্ছে এটা যে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার রোগীর মেডিসিন এটাই, শারীরিক ভাবে হোক মানসিক ভাবে হোক বা উভয়টার সমন্বয় হোক। এক নাম্বার শর্ত হচ্ছে নিশ্চিত হয়ে যাওয়া। 2 নাম্বার শর্ত হচ্ছে যদি কেসটা ওভার বা অ্যাডভান্স প্যাথোলজিক্যাল টাইপের না হয়। অ্যাডভান্স মানে প্যাথোলজি বলতে ধরেন লাংসের ক্যান্সার হয়ে গেল, ব্রেইনের টিউমার হয়ে গেল, লিভার সিরোসিস হয়ে গেল, অথবা এমন ফিজিক্যাল প্যাথোলজি ডেভেলপ করলো যেটাকে আমরা অ্যাডভান্স প্যাথোলজিক্যালি আইডেন্টিফাই করতে পারি, ওই টাইপের কেস যদি না হয়ে থাকে। প্লাস 3 নাম্বার শর্ত যেটা রাতুল স্যার বলেছেন যে ভাইটাল ফোর্সের ব্যাপারটা, এটা ভাইটাল ফোর্সের যেহেতু মেজারমেন্ট করার কোনো যান্ত্রিক বা ইনস্ট্রুমেন্টাল কোনো উপায় আমাদের কাছে নাই, তো এটা অবজারভেশনাল ব্যাপার। ডাক্তার যদি ওনার এক্সপিরিয়েন্স থেকে ওনার জায়গা থেকে ওভার কনফার্ম হতে পারেন যে আমার নাম্বার 1 শর্ত মিলে গেছে, ঔষধ নির্বাচন নিশ্চিত, 2 নাম্বার হচ্ছে কেসটা অ্যাডভান্স প্যাথোলজিক্যাল না, 3 নাম্বার হচ্ছে যে শর্ত এটা হচ্ছে যে রোগী এতটা বেশি সেনসিটিভ না যে এটার যে অ্যাগ্রাভেশন ঘটবে, এবং উইদাউট অ্যাগ্রাভেশন কোন হোমিওপ্যাথিক আরোগ্য ঘটে না। এটা ডক্টর বিতুল কাসের কথা। হ্যানিম্যানও সেম কথা বলেছেন যে অ্যাগ্রাভেশন ছাড়া কোনো আরোগ্যই আসলে ঘটে না, সিমিলিমাম হইলে অ্যাগ্রাভেশন ঘটবেই। তো অ্যাগ্রাভেশনটা কখনো হচ্ছে মডারেট টাইপের হয়, কখনো হচ্ছে এক্সট্রিম টাইপের হয়। মডারেট হলে রোগী মেনে নিতে পারে, অসুবিধা নাই, এক্সট্রিম হয়ে গেলে রোগীর কষ্ট বেশি হয়। এখন থার্ড যে শর্ত এটা হচ্ছে যদি ওভার সেনসিটিভ না হয়, যে এতটা বেশি সেনসিটিভ যে রোগীর এই পেইন বা অ্যাগ্রাভেশন এটা সহ্য করার মতো থাকবে না। এই সিচুয়েশনে যদি না যায় তাহলে প্রথমেই হাই পটেন্সি দেওয়া যাবে, উচ্চ শক্তি দেওয়া যাবে। তো উচ্চ পটেন্সির ব্যাপারে এখানে কিছু মত পার্থক্য আছে যে এটা উচ্চ পটেন্সি কি আমরা 1M থেকে শুরু করব নাকি 10M নাকি 50M নাকি CM।
এই জায়গাটাও আরো অনেক বিতর্কের ব্যাপার বা অনেকগুলো আলোচনার ব্যাপার। তো বিতুল কাজ কখনো কখনো কোনো কোনো কেসে দেখা গেছে একদম শুরুতেই হচ্ছে সিএম অ্যাপ্লাই করেছেন। দেখবেন যে ডাক্তার কেন্ট শুরুতেই সিএম অ্যাপ্লাই করেছেন, 10M অ্যাপ্লাই করেছেন, 50M অ্যাপ্লাই করেছেন, এমন উদাহরণ আছে। আমি কিন্তু একদম উৎসাহিত করছি না যে আপনি শুরুতেই সিএম অ্যাপ্লাই করেন, কিন্তু আমি জাস্ট জায়গাটাকে বলছি আর কি, যে শুরুতে ওনারা করেছেন। আবার একই ব্যক্তি ডাক্তার কেন্ট ওনার কেলিকার আলোচনায় দেখবেন যে বলছেন যে উচ্চ শক্তি নিয়ে যারা কাজ করে তাদেরকে আমি অনেক বেশি ভয় পাই, এমনকি একদল হচ্ছে উগ্র পাগলা টাইপের নিগ্রো মানসিক রোগী যাদের হাতে উন্মুক্ত তরোয়াল আছে, তাদেরকে যখন ছেড়ে দেওয়া হবে তাদেরকে আমি যতটুকু ভয় পাবো যে সে পাগল, সে মানসিক রোগী, তার হাতে তরোয়াল আছে এবং 2 ধারওয়ালা তরোয়াল, তাকে ছেড়ে দেওয়া হলে সে যদি আমার সামনে আসে তাকে আমি যতটুকু ভয় পাই, যারা নির্বিচারে নিশ্চিন্ত ভাবে নির্ভয়ে উচ্চ পটেন্সি নিয়ে কাজ করে তাদেরকে তার চেয়েও বেশি ভয় পাই। তো তার অর্থ হচ্ছে এটা যে উচ্চ পটেন্সি দেওয়া যাবে, কিন্তু এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে, সর্বোচ্চ কেয়ারফুল থাকা লাগবে। যদি কেসটা অ্যাডভান্স লেভেলের হয় উচ্চ পটেন্সি শুরু থেকে দেওয়া যাবে না। যদি কেসটাতে আমার মেডিসিন সিলেকশনে ওভার কনফার্মেশন না থাকি, সন্দেহ কাজ করে, তাহলে প্রথমে একটা উচ্চ পটেন্সির মেডিসিন দিয়ে তার একদম গভীরে মেডিসিনটা কাজ করার মতো করে একটা মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই। এবং যদি ওভার সেনসিটিভ হয় যে রোগী এতটা বেশি ইনটলারেবল টাইপের যে সহ্য করার মতো না, তার সাইকোলজিক্যালি ফিজিক্যালি সে সহ্য করবে না, তখনও 30 থেকে বা 200 থেকে শুরু করা উচিত। তো এটা হচ্ছে জাস্ট আমি রাতুল স্যারের সবগুলো আলোচনার সাথে একমত হয়ে তারপরে এই পয়েন্টটা নিয়ে আসলাম যে যদি শারীরিক লক্ষণ বা মানসিক লক্ষণ বা যে কোনো ভাবে আমি নিশ্চিত হয়ে যেতে পারি, তাহলে অন্যান্য শর্ত মিলে গেলে তাহলে প্রথমে উচ্চ শক্তি দেওয়া যাবে, কিন্তু অন্য শর্ত না মিললে উচ্চ শক্তি দেওয়া যাবে না। মোটামুটি এরকম আর কি। তারপর অন্যান্য আরো অনেকগুলো কন্ডিশন বা ক্রাইটেরিয়া এখানে থাকে, সোর্স থাকে এখানে বা শর্ত থাকে, সেগুলো আসতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে আমি রাতুল স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এখানে রাতুল স্যার ছিলেন, এবং ডাক্তার তানভীরকে অনেক অনেক ধন্যবাদ